অঙ্ক পরীক্ষার আগে তোমাদের প্রত্যেকেরই টেনশন, তার আগে তোমরা একদিন ছুটি পেয়েছো। ছুটি থাকলে যেমন প্রস্তুতি নিতে সুবিধে হয়, তেমনি ছুটি থাকলে কিন্তু টেনশনটা আরো একদিন নিয়ে চলতে হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের টেনশন অনেকটাই লাগু করবে, সেটা আমি একদম গ্যারান্টি দিচ্ছি। তোমাদের জন্য কিন্তু প্রসূন স্যারের অনবদ্য সাজেশন তোমাদের আই বাটনে দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে দেখে নাও। এবং আমি আশা করব তোমরা ফ্রি টাইমে, যে সময় গোপাল ভাঁড় দেখতে দেখতে তোমরা খাবার খাচ্ছিলে, আজকে আমাদের ভিডিওটা দেখে তোমরা একটু কাজে লাগাবে এবং গিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সেই ভিডিওটা দেখবার পর স্যার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেই কথাগুলো অঙ্ক সব পড়ার পরেও যদি তুমি মেনে চলো, তাহলে তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য। স্যার, অঙ্ক পরীক্ষার আগে ছেলেমেয়েদের প্রত্যেকের টেনশন, তো আজকের রাত্রে টেনশন লাগু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যদি বলে দেন স্যার। তো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে তো আর একটা দিন ওরা হাতে পাচ্ছে, তো এই একটা দিন কিন্তু ওদের কাছে খুবই ক্রুশিয়াল। এই মানে দিনটাকে ওদের কাজে লাগাতে হবে। খেলাধুলো, আনন্দ এগুলো তো চলবেই, বাট একটা দিন যদি কাজে লাগায় তাহলে কিন্তু আশা করছি সারা লাইফটাই মজাতে কাটবে। তো এই কাজে লাগাতেই হবে। আচ্ছা, এই মুহূর্তে ওদের যেটা কাজ হচ্ছে, দুই একটা অঙ্ক আপনি হয়তো বললেন আমাকে, আমি দুই একটা না, অলরেডি সাজেশনে তো সমস্ত অঙ্ক দিয়ে দিয়েছি। তার মধ্যে থেকেও আমি ওদেরকে যেটা বলবো, ওরা প্রথমে উপপাদ্য, এবার উপপাদ্য তো সাদৃশ্যতার উপপাদ্য রয়েছে, ঠিক আছে, যেটা দিয়েছি, যে সাজেশনটা দেওয়া রয়েছে, উপপাদ্য ওখান থেকে দুটো তিনটে করে যাক, ওর মধ্যে চলে আসবে উপপাদ্য 48 এবার হাইলাইটেড রয়েছে। আচ্ছা, এরপরেও যেটা আমি বলবো, যে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যে অঙ্কগুলো আসে, একদম সব থেকে দু পিস অঙ্ক থাকবে, এক পিস করতে হবে। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু ওরা এবছর সূর্যের উন্নতি কোণ অবনতি কোণ এবং এই দুটো স্তম্ভের উচ্চতা, এই টাইপসের অঙ্কগুলো কিন্তু দেখে যেতেই হবে। এই টাইপসের অঙ্ক কিন্তু ওদের আসতে পারে। আর যেটা বলবো, সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ, এইগুলো তো দেখবেই, তার সাথে সমাহারে বৃদ্ধি রাশির একটা অঙ্ক থাকে। সেখানে ওদের একটা অঙ্ক আছে, ওই পূর্বে থাকলে বর্তমানে কি হয়, মানে এরকম টাইপস এক্স এর অঙ্কগুলো করতে হয়, ওটা সাজেশনে অলরেডি রয়েছে। তো এই টাইপসের অঙ্ক কিন্তু ওরা অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে। এবার দেখো, অঙ্ক তো মুখে মুখে এরকম বলা যায় না, বুঝতেও অসুবিধা হয়। এর জন্য আমি বলবো, পূর্বের ভিডিওটা যেটা আপনি আই বাটনে দিলেন, সেটা অবশ্যই দেখে যাও। আর প্রত্যেকটা সময়টাকে তোমরা কাজে লাগাও। সময়টা কিভাবে কাজে লাগাবে সেটা আমি একটু ওদেরকে বলি, তাহলে বুঝতে ওদের সুবিধা হবে। পরীক্ষা দিয়ে বাড়িতে আসলো, পরীক্ষা দিয়ে বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে একটা রেস্ট ওরা নিয়ে নেবে সন্ধ্যাবেলাটা। তারপর সারা যে রাতটা ওরা টাইম পাচ্ছে, সারা রাতটা অঙ্ক করতে পারবে না। আমি বলবো, শুরুতেই তোমরা আগে বীজগণিতটা করে ফেলো। পাটিগণিত আমি পরে করতে বলবো, বীজগণিতটা অনেকটা চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে, বীজগণিতটা কমপ্লিট করো, যতটা সম্ভব চেষ্টা করো। পরের দিন সকালে উঠে মানে যেটুকু বাদ থাকবে সেইটুকু করে নেবে ওরা। তারপর সকালবেলাটাই খাওয়া দাওয়া হালকা যেমন করে, খাওয়া দাওয়া করে নিয়ে আবার বসলো, পরিমিতি নিয়ে বসলো। পরিমিতিটা কমপ্লিট হয়ে গেল, স্নান করে নিল, তারপর একটু দরকার হলে ঘুমিয়ে নিল। আবার দুপুরবেলা থেকে কিন্তু ওরা কি করবে, ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে সেই ত্রিকোণমিতির অঙ্কগুলো করে ফেলছে। তাহলে ত্রিকোণমিতির অঙ্ক হয়ে গেল, দুপুরবেলাটাই গেল, সন্ধ্যাবেলাটাই হয়তো একটুখানি ও মানে বিকেলবেলার দিকে একটুখানি ঘুরলো ফিরলো বা একটুখানি ঘুমিয়ে নিল। তারপরে যে রাতের যে সন্ধ্যাবেলার টাইমটা পাচ্ছে, অর্থাৎ সন্ধ্যা 7টার পর থেকে, তখন কিন্তু ওরা পাটিগণিতটা অবশ্যই করে নিতে পারবে। আর পাটিগণিত করতে বেশিক্ষণ টাইম লাগবে না, পাটিগণিতের অল্প কিছু অঙ্ক রয়েছে। পাটিগণিত করা হয়ে গেলেই কিন্তু ওরা ঘুমানোর আগে সম্পাদ্য, উপপাদ্য আর প্রয়োগটা কিন্তু একবার ওরা চোখ বুলিয়ে নেবে। তার কারণ ওগুলো ওদের জানে যে কিভাবে করতে হয়, আঁকতে হয়, ওরা জানে। এবার রইল বাকি পরীক্ষার আগের দিন সকালবেলায়, সেদিন কিন্তু আর সময় পাবে না। সেদিন কিন্তু একটা হাই টেনশন ম্যাচ খেলতে যাচ্ছে। তো সেদিন যাওয়ার আগে লাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলোকে দেখে যাওয়া, কোন চ্যাপ্টারে কি ছিল একটু ভালো করে নিজেদেরকে বুঝে যাওয়া, সাইন কস ট্যান কট কোসেক সেক যে মানগুলো আছে সেই মানগুলোকে দেখে যাওয়া, এমনকি উপপাদ্যের ছবিগুলো তার সাথে প্রয়োগগুলো একবার হালকা করে চোখ বুলিয়ে যাওয়া। এই জাস্ট এইগুলো, তখন তোর বসে বসে অঙ্ক করার টাইম পাবে না। তাই তখন বলবো, প্রত্যেকটা চ্যাপ্টার কি সূত্র ছিল, আয়তঘনর কি সূত্র ছিল, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কুর কি সূত্র ছিল, বা ত্রিকোণমিতি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে জিনিসগুলো একটুখানি মাথার মধ্যে কভার আপ করে যাওয়া, এইটা। তো এইগুলো দেখে নিয়ে পরীক্ষার হলে বসলো, আর গিয়ে যদি দেখে প্রসূন স্যারের দেওয়া সমস্ত অঙ্কই এসে গেছে আগের বারের মতো, ছেলেমেয়েরা প্রচুর ভালো কমেন্ট, আগের বছর প্রচুর SMS আপনিও জানেন, আর আপনি যেটা দিয়েছিলেন আপনার চ্যানেলে সেটাই কিন্তু আমাদের এসছে, আর আমরা পরে প্রমাণ ভিডিও দিয়েছি যে সত্যি আমাদের দেওয়া সাজেশন এসছে। তাই আমি কিন্তু একটা কথা বলবো, সাজেশনের উপর ভরসা করে যদি যাও, অনেকটা ডিয়ার লটারি কাটার মতো হবে। তোমার টিকিট বাদলে ভালো 1 কোটি, না হলে কিন্তু টাকা, এটা রিস্ক নিতে হবে। আর এটা কিন্তু তারাই রিস্ক নেয় যারা সারা বছর মহা ফাঁকি মেরেছে। তাই নিজের উপর ভরসা রাখো,
সাজেশন তো অবশ্যই আছে, এইগুলো হচ্ছে হাইলাইটেড অঙ্ক। এই অঙ্কগুলো ছাড়া আমার পরীক্ষা দিতে যাওয়া বাধ্যতামূলক নয়, এমন একটা ব্যাপার। আমার এই অঙ্কগুলো দেখতে হবে বাধ্যতামূলক। অর্থাৎ এমনি তো তুমি যা অঙ্ক চাইবে করবেই, তার সাথে এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাবে। আশা করছি এইগুলো দেখে গেলে সমস্যা তো কিছু নেই, ভালোই পরীক্ষা দেবে, আর আমাদের দেওয়া অঙ্কগুলোই আসবে, এটুকু আমরা আশাবাদী। আচ্ছা স্যার, ছেলে মেয়েদের শর্ট শর্ট কোশ্চেন যখন সলভ করে তখন অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন ওদের আটকে যায় এবং ওরা ওইখানে স্টাক হয়ে যায়। আচ্ছা, তো ওরা ওই জায়গাটা টাইম প্রচন্ড পরিমাণে ওরা আচ্ছা অপচয় করে। একদম, এইটা একটা ভালো প্রশ্ন। অনেক ছেলে মেয়েদের কিন্তু এটা অনেকে জানাই নেই যে শর্ট প্রশ্ন বা এমসিকিউ করে দেখাতে হয়, এরকম অনেকে কোশ্চেন করে বসে। কিন্তু আমি তোমাদেরকে বলবো না, করে দেখাতে হয় না, কিন্তু না করলে তুমি উত্তরটা বের করবা কি করে? তাই খাতাতে রাফে কোন একটা জায়গা নিয়ে নিচ্ছ ডান সাইডটায়, তুমি সেখানে রাফটা দেখাতে পারলে দেখাও, নতুবা কিন্তু দাগ নাম্বার দিয়ে অপশন এ যেটা উত্তর হবে সেটা লিখে দাও, ঠিক হলে ঠিক, ওটা কিন্তু সলভ লাগে না। যারা বলবে সলভ না করলে উত্তর বেরোবে না, এটা তো বাস্তব কথা, বাট সলভ করে দিলে তারপরই যে নাম্বার পাবে তেমনটা কিন্তু নয়, তুমি রাফে দেখালেও দেখাতে পারো। আরেক যেটা প্রশ্ন ছিল যে কোন একটা প্রশ্ন হচ্ছে না আর সেখানে তুমি ফ্রিজিং হয়ে গেলে, এইটা না, তুমি ওখানে যদি আটকে যাও তাহলে তো তোমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি ওইটাকে ছেড়ে দাও। একটা নাম্বারের জন্য 30টা নাম্বার নষ্ট করা তো আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তাই যেটা পারছো না সেটাকে ওখানে থামিয়ে রেখে নেক্সটটা দেখতে যাও। এবার তুমি এমন ভাবে নিজেকে টাইমটাকে কভার আপ করো বা কিল করো যাতে কিনা পরে এইগুলো ভাবার সময় তোমার হাতে থাকে। এমন কিছু করো না যাতে খাতা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তাহলে এও যাবে ও যাবে। এর জন্য যে অঙ্কগুলো পারছো সেগুলোকে টাইম আগে কভার করে নাও, সেই টাইম যতটা লাগবে তার প্র্যাকটিস যদি ভালো থাকে তার আগেই অঙ্কটা নেমে যাবে। তার যেটা পারছো না সেটাতে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, পরবর্তী অঙ্ক দেখো, আশা করছি একদম শেষে গিয়ে ওই অঙ্কটাও মিলে যাবে। এটাই হলো ব্যাপার। আচ্ছা, আর স্যার পরীক্ষার যখন ওরা দেখবে যে অঙ্ক পরীক্ষায়, মূলত অঙ্ক পরীক্ষায় অনেকের পাশ করা নিয়ে টেনশন থাকে, তো স্যার সত্যি কি অঙ্কে পাশ করা অসম্ভব? না না, এটা ভুল কথা। পাস নাম্বার উঠবে না এটা আজ পর্যন্ত হয়নি। আমরা আমাদের যে সাজেশন দিয়েছি, যে পিডিএফটা ওদের কাছে রয়েছে বা যারা দেখেছে আমাদের চ্যানেল থেকে, তো ওটা করে গেলেই 50-60 তো চোখ বন্ধ করে পাবে, এটা কোনো কথাই না। মানে এটা আমরা ভরসা দিচ্ছি না বা মুখে ভিডিওর সামনে এসে বলে যাবো এমন না, আমরা প্রুফ দেবো যে আমাদের দেওয়া অঙ্কই আসবে। হ্যাঁ, এবার যদি তুমি বাবলুর জায়গায় টাবলু আর তুমি যদি বলো আমার ওটাও হবে না, তাহলে আমার তো কিছু করার নেই। বাবলু টাবলু কাবলু এগুলো তো উজ্জ মাত্র, বাট আমাদের মেথড যদি ঠিক থাকে ও অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবে, ওই নিয়ে সমস্যার কিছু নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা ছোট একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে খাতা সাজানোর ব্যাপারটা নিয়ে অনেকে একটু ইন্টেনশনে থাকে। তো প্রথমে বলবো, তোমরা রাফ পৃষ্ঠা যখনই নিচ্ছ উপরে কিন্তু মার্ক করতে হবে 1+1+ কতগুলো পৃষ্ঠা নিল, মানে শেষে যদি এক্সট্রা পেজ লাগে, রাফ পৃষ্ঠা বলবো না, ওটাই মেন পেজ, তো যদি এক্সট্রা পেজ লাগে উপরে কিন্তু লিখবে যখন যা নিচ্ছ, আর লাস্টে কিন্তু একদম যোগ করে কটা হলো সেটা লিখে কিন্তু এক্সামিনার যে থাকবে তাকে দিয়ে একটা ইনিশিয়াল শো কিন্তু করে নিতে হয়, যাতে পরে যদি কোনো একটা খাতা মিসম্যাচ হয় বোঝা যাবে যে না আমার এতগুলো ছিল, যে আমার এইটা, কারণ কত বান্ডিলের মধ্যে ঢুকবে। আর একটা কথা, যে কোনো উপপাদ্য কিন্তু তোমার যে পেজ পরীক্ষা দিচ্ছ তার কিন্তু লেফট সাইড থেকে শুরু করবে, এটা কিন্তু কেউ বলে না। আমি প্রসূন স্যার, আমি বলে দিচ্ছি স্যার, যদি বলেন কেন লেফট সাইড থেকে শুরু করতে হবে, আচ্ছা আমি যদি রাইট সাইড থেকে শুরু করি আর যদি সেটা করতে করতে আমার এই পৃষ্ঠাটা শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী পেজে যদি আমাকে যেতে হয় তাহলে কিন্তু শুধু টার্ন ওভার, মানে শুধু দেখতে হবে, কারণ আমার তো উপপাদ্য তো ছবি না দেখলে আমি লিখতে পারবো না, উঠতে হবে আবার দেখতে হবে, তাহলে সেটা আমাদের পরীক্ষার হলে একটু খারাপ লাগবে। এর জন্য আমি সবসময় বলবো লেফট হ্যান্ডে করতে, তাহলে যদি উল্টা তো এই পাশে হয় তাহলে পাশে ছবি থাকবে দেখে আমি করতে পারবো, এটা হলো নাম্বার 1। আর সম্পাদ্য কিন্তু সবসময় ডান সাইড থেকে করতে হয়। এবার যদি বলে স্যার সম্পাদ্য কেন ডান সাইডে করব, বা সাইডে যেটাই আমরা করি তার আগের পেজে লেখাটার কিন্তু ছাপ পড়ে যায়, আর যেহেতু এখানে পেন্সিলের আঁকা আঁকি, এর জন্য ডান সাইডের পেজটা সবসময় ফ্রেশ থাকে, এর জন্য সম্পাদ্য সবসময় ডান সাইড থেকে করলে এক্সামিনার চোখে নজরে যায় কিন্তু, যে না বাচ্চাটা বোঝে। আর ওই লেখার মধ্যে যদি আবার এঁকে দিই, হয়তো কোনো একটা পয়েন্ট দেখতে পেলো না, বললে স্পর্শ হয়নি, দাও ওখানে গোল করে দিল কেটে, তো যেহেতু পেন্সিলের দাগ, এর জন্য কিন্তু আমি বলবো এই জিনিসগুলো মেনে চলতে। একদম, এই কথাগুলো পরীক্ষার আগে রাত্রে বা তোমরা যখনই দেখো অবশ্যই মেনে চলো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং আমাদের দুজনের তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা। খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষা শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওস আসবে, আর খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও। ভালো থেকো। সবাইকে পরীক্ষার ভালো শুভেচ্ছা থাকলো, ভালো পরীক্ষা হবে অবশ্যই, সবাই ভালো করে পরীক্ষা দিও, টেক কেয়ার।